গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম। দীঘা থেকে ফিরে আসার পর প্রায় 2 মাস কেটে গেছে। তো 2 মাস পর এবার আজকে হঠাৎ একটা ছোট্ট রাইডের প্ল্যান হয়েছে। এখন বাজে ভোর 4:10 আর আমি মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই যে পেছনে জিনিসপত্র দেখতে পাচ্ছ, এই যে সব, তো এইগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে নেবো তাড়াতাড়ি, তো এবার বেরিয়ে যাব। আর হ্যাঁ, এইটা নতুন অ্যাড হয়েছে, চলো যেতে যেতে সবই বলবো। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ফাইনালি। এখন বাজে অলমোস্ট 4:45। তো হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেল বাড়ি থেকে বেরোতে। এক তো ঘুমটা ঠিকমতো হয়নি, দ্বিতীয়ত গাড়ির পেপারসপত্র ভুলে গেছিলাম, সেহেতু আবার আমাকে এই যে এখন এই জায়গাটা থেকে মোটামুটি প্রায় 2-2.5 কিলোমিটার ক্রস করার পর আবার আমাকে ব্যাগকে গিয়ে বাড়িতে গিয়ে পেপারসগুলোকে আনতে হয়েছে। তো দীঘার ভিডিওতে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তোমার বাড়ি কোথায়, তা আমি এর আগেও মোটামুটি ব্লগে বলেছি, তো সেইভাবে ঠিক বলা হয়নি। তো আমিও ভাবলাম তো একবার তোমাদেরকে ভালো করে ডিটেলসে বলে দেওয়াই ভালো। তো বন্ধু, আমার বাড়ি হলো নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে চাপড়া নামের একটি জায়গায়। গুগল ম্যাপে যেমনটা দেখতে পাচ্ছ যে এইখানে হলো চাপড়া। এই কৃষ্ণনগর থেকে মোটামুটি 16 কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের এই চাপড়ার, নদিয়া জেলায় 9 কিলোমিটার কভার করে ফেলেছি বাড়ি থেকে। আমাদের এই চাপড়া জায়গাটা বাংলাদেশ বর্ডারের অনেক কাছে অবস্থিত, তাই এখানে বড় একটা বিএসএফ ক্যাম্প আছে। আর এই লেফট সাইডে যেটা দেখছো, এগুলো জানি না কতটা বোঝা যাবে, ক্যামেরা এখনও আলো ফোটেনি, এটা হলো ফরেস্ট এখানকার। এই জায়গাটার নাম হলো সীমানগর। তো আর এই ফরেস্টটাকে সবাই সীমানগর ফরেস্ট নামেই চেনে। তো বন্ধু, এখন মোটামুটি 5টা প্রায় বেজেই গেল। তো আমি ট্রাই করছি তাড়াতাড়ি নবদ্বীপ পৌঁছানোর। নবদ্বীপে গিয়ে আমি রিফুয়েলিং করব। তো আমি আজকে কাটোয়া দিয়ে বীরভূম হয়ে তারপর আমি ঝাড়খণ্ড এন্টার করব। অনেকটা আলো ফুটে এসছে। এই ভোরবেলার এই ওয়েদারটা দেখতে দারুণ লাগে, সিরিয়াসলি। প্রতিবারই আমি ব্লগে বলি ভোরবেলার এই ওয়েদার। বন্ধু, এখন ঘড়িতে বাজে 5:05 আর আমি এখন ক্রস করছি কৃষ্ণনগর। যে লেটটা যদি না হতো তাহলে এতক্ষণে আমি নবদ্বীপ ক্রস করে যেতাম। অনেকটাই লেট হয়ে গেছে, আধ ঘন্টা আমি লেটে চলছি। বন্ধু, এখন ঘড়িতে বাজে 5:10 আর আমি উঠে পড়েছি নবদ্বীপ রোডে। কিছুটা চলেও এসেছি নবদ্বীপ রোডে। তো আমি ট্রাই করছি একটু তাড়াতাড়ি নবদ্বীপটা ক্রস করতে, পুরোপুরি রোদটা ওঠার আগে। পাঁচটা 24 আর এখন আমি ক্রস করছি নবদ্বীপ ব্রিজ। আর বন্ধু, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো কালো মেঘ ঘনিয়ে এসেছে। তো পুরো অশনি সংকেত দেখছি আমি, ভাই সাহেব। এই নবদ্বীপ অব্দি এসে এই অবস্থা। আর ওই দূরে মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এত ক্লিয়ার আমি কোনোদিন দেখিনি। তাড়াতাড়ি আমাকে এই স্টেজটা কভার করে বেরোতে হবে, নাহলে মনে হচ্ছে দূরে তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছেও। ভাই সাহেব, পুরো মেঘটা দেখো, পুরো একদম ঘন কালো হয়ে এসেছে ভাই। এই কাকার দোকানে আজকে দাঁড়াবো না, ভেবেছিলাম একটু চা খেতে দাঁড়াবো, কিন্তু না, এই জায়গাটা কভার করেই আমি দাঁড়াবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে এটা পালাতে হবে। কোথাও একটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই জায়গাটা, ভাই সামনে বৃষ্টি পড়ছে। দাঁড়া, এখানটা কিছু করার নেই, গোপ্রোটাকে আমাকে বাঁচাতে হবে, কিছু করার নেই। ভাই ওই সামনেটায় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি নেই। এখানে দেখতে পাচ্ছ, ওই সামনেটা বৃষ্টি পড়ছে। ওই লরিটা এখন যেখানে আসছে ওইখানে বৃষ্টি পড়ছে। আমি ওটা দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। এবার এখানে একটু পড়া শুরু হলো। আমি গাড়িটা এখানে ফার্স্ট সাইডে, আমি মোটামুটি যেতে চলে। তো বন্ধু, নবদ্বীপের সেখান থেকে আমি মোটামুটি বেশ কিছুটা কিলোমিটার কভার করে ফেলেছি। আর এখন আমি কাটোয়া থেকে 21 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে টোটাল 55 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গেছে। আর
এখান থেকে 133 কিলোমিটার মতো দেখাচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। জানি না কতক্ষণ লাগবে, দেখাচ্ছে তো 4 ঘন্টার মতো লাগবে। আর বৃষ্টির জন্য গোপ্রোটাকে খুলে রেখে দিয়েছিলাম। ঘড়িতে এখন বাজে 7:40 আর আমি এখন ক্রস করছি কাটোয়া। একটু আগে কাটোয়াতে এসে পৌঁছেছি। কাটোয়াতে এসে এখানে ব্রেকফাস্টটা করলাম, কটা কচুরি খেলাম। সত্যি এই বৃষ্টিতে খুবই লেট করে দিল। এই যে ডান দিকে কাটোয়া বাস স্ট্যান্ড। আই লাভ কাটোয়া। আরে ভাই এখানে একটু রাস্তার অবস্থাটা খারাপ আছে। এই ডান দিকে হচ্ছে কাটোয়া স্টেশন। বন্ধু এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 8টা আর আমি কাটোয়া ক্রস করে এসে একটা জায়গায় একটু দাঁড়িয়ে আছি। তো এখান থেকে ম্যাসেঞ্জর ড্যাম দেখাচ্ছে আর 110 কিলোমিটার মতো বাকি। আর বাড়ি থেকে অলমোস্ট 80 কিলোমিটার কভার করে ফেলেছি। দেখা যাক কতক্ষণে কভার করতে পারি। এই প্রথম সোলো রাইড যে এতটা অ্যাডভেঞ্চারাস হবে আমি ভাবিনি। ফার্স্টে পেপারস নিতে ভুলে গেলাম, ব্যাক করে গেলাম, আবার এই বৃষ্টি, যা তা অবস্থা একদম হচ্ছে আমার পুরো। তো বন্ধু এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:10 আর আমি আবার বেরিয়ে পড়লাম সেখান থেকে। এখনও বাকি যেমনটা বললাম 110 কিলোমিটার। জানি না কতক্ষণ লাগবে। এ ভাই ভাই সত্যি ছাগল সত্যি ভাই, এদের কি প্রাণের মায়া দেওয়ার কিছু নেই? তো বন্ধু এখন আমার টার্গেট হলো সিউড়ি। সিউড়ি এখান থেকে আর বাকি মোটামুটি 70 কি 72 কিলোমিটার মতো। সিউড়ি থেকে ম্যাসেঞ্জরের ডিস্টেন্স 30-32 কিলোমিটার মতো হবে। বর্ধমান ডিস্ট্রিক্টের এই সাইডটাতে আসতে এই রকম ধরনের মিলগুলো খুব চোখে পড়ে। যত সম্ভব এগুলো রাইস মিল, মানে চাল প্রস্তুত করা হয় এখানে। তো যদি আমি ভুল হয় তো আমাকে কারেক্ট করে দিও। কিন্তু যেতে যেতে এসে পৌঁছালাম এই ছোট্ট সেতুটার উপর। পেছনে বোর্ডের নাম লেখা ছিল কাশিরাম সেতু। বন্ধু চারিদিকের এই গ্রিনারিটা একবার দেখো। চারিদিকের এই সুন্দর গ্রিনারি আর মাঝখান দিয়ে এইরকম সুন্দর রাস্তা, জাস্ট মাখন রাস্তা, পুরো চুমু রাস্তা। সিউড়ি কোন দিকে? সিউড়ি সোজা? ও বোর্ডে লেখাই আছে সিউড়ি, এদিকে সোজা। তো বন্ধু এই যে পেছনে ফুটি সাঁকো নামে একটি জায়গা আমরা ক্রস করে আসলাম। সিউড়ি 49 কিলোমিটার, ম্যাসেঞ্জর 87 কিলোমিটার এখান থেকে। এখন টাইম হচ্ছে 8:51, অলমোস্ট 9টা বাজতে গেল, 9টা বাজতে 10। তো দেখা যাক কতক্ষণে কভার করতে পারি। তো বন্ধু এই রাস্তায় আমি প্রথম এসেছিলাম আমার এই পার্টনারকে নিয়ে বক্রেশ্বর যাওয়ার সময়, যখন বক্রেশ্বর গেছিলাম তখন। তো বক্রেশ্বরের ব্লগটাও আছে আমার চ্যানেলে, তোমরা চেক আউট করতে পারো। বন্ধু ঘড়িতে এখন বাজে 9:04 আর আমি এখন ক্রস করছি কীর্ণাহাট। কীর্ণাহাট জায়গাটা অনেকটা বড় জায়গা, অনেকক্ষণ লাগে ক্রস করতে আর অনেক ভিড়ভাট্টাপূর্ণ জায়গা, তাই এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। যখন বক্রেশ্বর যাচ্ছিলাম আমরা তখন এই ব্রিজটা কাজ চলছিল আর এখন দেখো কত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। সেই সময় আমরা ওই ডান দিক দিয়ে নিচে দিয়ে গেছিলাম কারণ কাজ চলছিল বলে। বন্ধু সিউড়ি আর বাকি মাত্র 20 কিলোমিটার আর ম্যাসেঞ্জর ড্যাম বাকি 58 কিলোমিটার। এক টানে সেই থেকে অনেকটাই ডিস্টেন্স কভার করে ফেলেছি। এই ডিস্টেন্সটা আমাকে তাড়াতাড়ি কভার করতেই হতো। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 10:02। একটু আগে সিউড়িতে এসে পৌঁছালাম আর এই যে পৌঁছে যে রেলগেট পড়েছিল, তো এখানে কিছুক্ষণ জ্যামে আটকে থাকলাম। তো এবার যা এগোবো, ধীরে ধীরে এগোবো। তো সিউড়ি টাউনের মধ্যে এখন এই বীভৎস জ্যামের মধ্যে দিয়ে কোনো রকমে কাটিয়ে কুটিয়ে বেরোচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে এই জ্যামের মধ্যে ধীরে ধীরে যেতে। তো বন্ধুগণ ওই সিউড়ির ওই বীভৎস জ্যাম কাটিয়ে ফাইনালি এখন উঠে পড়েছি আবার হাইওয়েতে। তো বন্ধু বাড়ি থেকে অলমোস্ট 158 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছেছি এই ওয়ান অ্যান্ড অনলি তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ যেটি ময়ূরাক্ষী নদীর ওপর দাঁড়িয়ে আছে। আর এই ময়ূরাক্ষী নদীর এই জলটা সোজা ম্যাসেঞ্জর ড্যাম থেকেই আসছে। রাস্তার অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, কঠিন অবস্থা হয়ে আছে পুরো। তো ডান দিকটা অনেকটা শুকনো আর বাঁ দিকটাতে বেশ কিছুটা জল আছে। আর এই যে পরপর এইগুলো যেগুলো দেখছে এগুলো সব গেট এক একটা। ওইতে এখন বাজে 11:02 আর একটু আগে
একটা দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট করে নিলাম, আর একটা স্লাইস কেক আর একটু জল কিনে খেলাম। সিরিয়াসলি পুরো ডিহাইড্রেট হয়ে গেছিলাম পুরো। আর এখান থেকে ম্যাসেঞ্জর দেখাচ্ছে 30 কিলোমিটার দেখাচ্ছে ড্যাম। তো বন্ধু ওই দূরে দেখা যাচ্ছে একটা বড় পাহাড়ের একটা রেঞ্জ, জানি না গোপ্রোতে আসবে কিনা। তো আমি দেখতে পেলাম দূরে একটা বড় পাহাড়ের রেঞ্জ। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 1:10। আমি মোটামুটি 12টা নাগাদ এসে পৌঁছেছিলাম এই ম্যাসেঞ্জর ড্যামে। লাস্ট যে 30 কিলোমিটারটা এসেছি সেটা পুরো একদম এক্সস্টেড করে দিয়েছিল আমাকে। জল খেয়ে কিছু খাবার খেয়ে এনার্জি রিস্টোর করে তারপরে আমি ব্লগ করা শুরু করলাম। ইউজুয়ালি ম্যাসেঞ্জর ড্যামটা পরিচিত হচ্ছে এইটার জন্য, এই নদী অর্থাৎ ময়ূরাক্ষী নদীর জন্য। তো এই ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই ম্যাসেঞ্জরে এই রিজার্ভারে এসে পড়েছে। এই নদী মূলত বর্ষার জলে পুষ্ট, এই নামে বিদ্যুৎ তৈরির কাজও করা হয়। আর এই নদী এখান থেকে বয়ে গেছে, এই ম্যাসেঞ্জর থেকে বয়ে গেছে তিলপাড়া হয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে মুর্শিদাবাদের ভাগীরথীতে গিয়ে মিশেছে। টোটাল নদীটা গতিপথ অতিক্রম করেছে 250 কিলোমিটার। আর এই ময়ূরাক্ষী নদীর কিছু উপনদী আছে, তার মধ্যে একটি কোপাই নদী, সেটা এই ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। ঠিক আমার নিচে রয়েছে মেন এখানকার পাওয়ার হাউস। তো এখান থেকেই হচ্ছে জলবিদ্যুৎটা তৈরি করা হয়। এখানকার জল ছাড়ার পর এই জল চলে যায় হচ্ছে তিলপাড়াতে, তারপরে ছাড়ার পর সেইটা হচ্ছে সোজা বীরভূম পেরিয়ে মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে গিয়ে মেশে। এখানে তো তোমরা নিজে ছবি তুলতে পারবেই, ফটোজেনিক জায়গা একদম পুরো। আর তার সাথে সাথে এখানে কিছু কিছু ক্যামেরাম্যানরা থাকে যারা ছবি তুলে দেয় কিছু পয়সার বিনিময়ে। তো তাদের থেকেও তোমরা তুলে নিতে পারো, তাদেরও একটু হেল্প হয়ে যাবে। আর আমার মতো যদি তোমরা কেউ একা আসো, ছবি তুলে দেওয়ার যদি লোক না পাও, তো অবশ্যই তারা তোমাদের হেল্প করতে পারবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো বন্ধু এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আমি। এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো গায়ের রোদের তাপটা মনেই হচ্ছে না। এবার সময় হয়েছে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেওয়ার। এই জায়গায় আমি এর আগেও এসেছি দুবার, যতবারই আসি না কেন ততবারই মন ভালো লাগে। তো বন্ধু এখন টাইম হচ্ছে 2:27 আর আমি ম্যাসেঞ্জর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে এই ডান দিকে নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইখান দিয়ে নিচে জল ছাড়ার সময় দেখা যায় ওখানে গেলে। আমি তো যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, প্লেন মাছ ভাত খেলাম, বেশি হাবিজাবি খেলাম না। খাওয়া দাওয়ার পরে আমি ওদেরকে বলে আমি মোটামুটি 15-20 মিনিট মতো চোখ বন্ধ করে চেয়ারেই বসেছিলাম ওদেরকে বলে। ফুল এক্সস্টেড হয়ে গেছিলাম আমি খাওয়ার টাইমে, এই কারণে ভিডিও করতে পারিনি, এতটা এক্সস্টেড হয়ে গেছিলাম আমি। এবার বাড়ি ফেরার পালা। গুগল ম্যাপে সিউড়ি লোকেশানটা সেট করে রেখেছি। সিউড়িটা এখান থেকে 32 কিলোমিটার। এই যে রোডটা দিয়ে আমি যাচ্ছি, এই রোডটার নাম হলো দুমকা সিউড়ি রোড। ছোট ছোট টার্গেট নিয়ে যাব। প্রথমে 32 কিলোমিটারটাকে কভার করব, তারপরে সিউড়ি টু কাটোয়া, কাটোয়া টু নবদ্বীপ, তারপর নবদ্বীপ টু হোম। সামনে আকাশটা একবার দেখো, এই অল্প কিছু এরিয়া জুড়ে মেঘটা পুরো হয়ে আছে একদম। মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি নামলো বলে। তো সেই বৃষ্টি তো শুরু হয়েই গেল। তো আমি এই যে এই শেডটার তলায় এসে একটু দাঁড়ালাম। বৃষ্টি এখনও পড়ছে, ঝিরিঝিরি পড়ছে। আর এখানে এই মোটা মোটা দানাগুলো এই চাল বেয়ে গড়িয়ে পড়ছে। আর আরেকটা জিনিস দেখবে, এখানে বৃষ্টির জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আরও এখানে দুজন ছিল দাঁড়িয়ে, তারা চলে গেল এক্ষুনি। আর ইনি
আরামসে খাটিয়ায় শুয়ে শুয়ে উনি জাবর কাটছে। এবার বেরোবো সিউড়ি, আর মোটামুটি 15-16 কিলোমিটার মতো আর বাকি আছে। এখান থেকে স্টার্ট দেবো, চলে যাব সিউড়ি। ঘড়িতে এখন বাজে 5টা 5, আর আমি মোটামুটি 10 মিনিট মতো আগে গোপালপুর বলে একটা জায়গায় আছে, এখানে এসে দাঁড়িয়েছি। ওই পেছন দিয়ে চলে গেছে ট্রেনের লাইন, আর ম্যাসেঞ্জর থেকে অলমোস্ট 70 কিলোমিটার মতো চলে এসেছি। তো আমি ভ্লগ করিনি, কেননা সেই সময় বৃষ্টি বারবার পড়ছিল, থামছিল, এরকম হচ্ছিল, তাই আমি বিরক্ত হয়ে ভ্লগ করিনি। তো এবার কাটোয়া খুব শীঘ্রই ঢুকে যাব। কাটোয়া আর মোটামুটি 44-45 কিলোমিটার মতো বাকি আছে। আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, ফুললি এক্সস্টেড। তো চলো এবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এখন আমি ক্রস করছি লাভপুর। বৃষ্টি থেকে রেনকোট পরছি, বৃষ্টি থেমে যাচ্ছে, রেনকোটটা খুলে দিয়ে আবার বেরোতে যাচ্ছি, আবার বৃষ্টি, মানে এই করে করে 3-4 বার হলো। দাঁড়িয়েছিলাম ওখানে, তো দেখেছো এটা কী ধরনের লোকজন সব। বলবো, ওদের বলা মানে মুখ নষ্ট, এদের মানে বলেও কিছু হবে না। এদের হচ্ছে এটা বাই ডিফল্ট এইরকম প্রোগ্রাম ওদের সেট হয়ে আছে যে এইরকমভাবে নির্বোধের মতো কাজ করে যাব সবসময়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 38। আমি মোটামুটি 6:30 নাগাদ কাটোয়ার জাস্ট একটু আগে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। আর আমাদের অলমোস্ট 300 কিলোমিটার আজকের দিনে হয়ে গেছে কমপ্লিট। কাটোয়ায় ঢুকে একটু টি ব্রেক নিয়ে নিলাম। তো এখন টাইম হচ্ছে 6টা 58, প্রায় 7টা বাজতেই গেল। তো এখন আমি ক্রস করছি কাটোয়া শহর। বন্ধু এখন টাইম হচ্ছে 8টা 9, আর আমি এখন ক্রস করছি নবদ্বীপ ব্রিজ। ব্রিজের আগে দাঁড়িয়ে একটু টি ব্রেক নিয়ে নিলাম, এই কাকার দোকানে একটু চা খেয়ে নিলাম। এইবার টান বাড়ি যাব, আর কোথাও দাঁড়াবো না। ঘড়িতে বাজে 8:30, আর আমি ঢুকে পড়েছি এখন কৃষ্ণনগর। আশা করি আর আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগবে চাপড়া যেতে। ঘড়িতে এখন বাজে 8টা 59, কিংবা হয়তো ডট 9টায় বাজে। আর আমি এখন ঢুকে পড়েছি চাপড়া বাজারে। সারাদিনের হেক্টিক রাইডের পর হোম সুইট হোম। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ইন ফিউচার এরকম আরও কি সোলো রাইড আমার করা উচিত তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও।